ধন্যবাদ আপনাদের সকলকে। ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করব এবং আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি ভূমি নিয়ে আমাকে কি প্রশ্ন করতে চাচ্ছেন। বিজ্ঞ আইনজীবী সাহেব অ্যাডভোকেট আতাউর হোসেন ফরাজি, আমি আপনার মাধ্যমে জানতে চাই, জমির সকল বৈধ কাগজপত্র আমার আছে কিন্তু দখলের নাই। এই দখলে কিভাবে যাওয়ার কি আইনি প্রক্রিয়া আছে সেটা আপনার মাধ্যমে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটা হলেন যে একটি ব্যক্তির জমির সকল প্রকারের কাগজ তার বৈধ আছে, যেমন আপনি বলেন মানে সিএস থেকে শুরু করে সকল প্রকারের কাগজ তার ওকে আছে, কিন্তু তার সম্পত্তিটা দখলে নেই। মানে কিভাবে আপনার দখলে আসবে এবং কিভাবে এই সম্পত্তিটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন সে বিষয়ে আপনি আইনি পরামর্শ চাচ্ছেন, এই তো আপনার বক্তব্যটা। আপনার বক্তব্যটার উত্তরটা হলেন, একটি ব্যক্তির যখন টোটাল সম্পত্তির সকল ধরনের পেপার চেইন অফ মানে সিএস থেকে আপনার দলিল পর্যন্ত ঢাকা জোনে এসএ আরএস এবং বৃহত্তর বরিশাল জন্য সিএস এর পর আরএস তারপর এছে, এই সকল পেপার যদি আপনার বৈধ থাকে এবং সম্পত্তির দখল না থাকে, সেক্ষেত্রে আপনাকে অনারেবল বিজ্ঞ আদালতে দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। দ্যাট মিনস সত্য সাব্যস্ত খাস দখলের পূর্ণ মোকদ্দমা করতে হবে এবং এই মোকদ্দমা করতে গেলে কিন্তু আপনাকে সরকারকে অ্যাডভারোলেম কোর্ট ফি দিতে হবে। যেমন আপনার 42,000 টাকা সর্বোচ্চ কোর্ট ফি করেছেন, লাখে 2200 টাকা করে কোর্ট ফি আসেন। তো আপনার জমির ভ্যালুয়েশন অনুযায়ী কিন্তু আপনার কোর্ট ফি দিতে হবে। এই অ্যাডভারোলেম কোর্ট ফি যদি আপনি জমির ভ্যালুয়েশন অনুযায়ী দেন, সেক্ষেত্রে আপনার মামলাটা হবে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। এই দখল পুনরুদ্ধার মোকদ্দমা করতে গেলে আপনাকে অ্যাডভারোলেম কোর্ট ফি দিতে হবে এবং অ্যাডভারোলেম কোর্ট ফি দিয়ে মামলাটা করতে হবে। এই মামলা যখন আপনি করবেন, কারণ অল পেপারস তো আপনার রাইট অ্যান্ড টাইটেলস রাইট আছে, এটা আপনার বক্তব্য। আপনি যখন মামলা করবেন তখন দেখা এসআরে থাকবে মামলা এবং তারা আদালতে একসময় অ্যাপিয়ার করবেন, তারা রিটেন স্টেটমেন্ট দাখিল করবেন। পরবর্তীতে মামলার নির্ধারিত নিয়মে এক লং যে মামলা তারিখ সামনে প্রসিড হবে, একটা জায়গায় দুই পক্ষের সাক্ষী হবে, আপনার পক্ষে আপনি সাক্ষী দেবেন, তারা জেরা করবে বা তারাও পরে সাক্ষী দেবেন। দেখা যাবে যে আপনার পেপার সকল রাইট আছে, দ্যাট মিনস আপনার সম্পত্তির চেইন অফ কমান্ড ঠিক আছে। তখন আপনার পক্ষে জাজমেন্ট হবেন এবং জাজমেন্ট হওয়ার পরে কিন্তু আপনার আবার ওই ডিগ্রি ও রায় বাস্তবায়নের জন্য আবার কিন্তু আদালতে মামলা হবে। সেক্ষেত্রে আপনাকে ওই মামলায় দেখা যাবে একটা পক্ষে সরকার আপনাকে একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন এবং নিয়োগ করার পরে আপনার এই সম্পত্তি দখল পুনরুদ্ধার করে দেবেন। এই মামলা পরিচালনার মেয়াদকালটা বা সমাপ্তি ঘটানোর জন্য কতদিন সময় লাগতে পারে আপনাদের আইনের ইয়াতে? দেখেন, এইটা সময়টা আসলে একজাক্টলি আমরা বলতে পারি না, কারণ আপনি যখন একটি মামলা দায়ের করবেন, আমরা বিবাদী পক্ষে যখন অ্যাটেন্ড করি তখন দেখা যায় বিবাদীর অনেকদিন পরে এসে অ্যাটেন্ড করে। যখনই অ্যাটেন্ড করে তখন কোর্ট আবার ওই মামলাটা রিটেন স্টেটমেন্টের জন্য নিয়ে যায় এবং এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়া করতে আবার দেখা যায় একটা অর্ডারের এগেনস্টে তারা উচ্চ আদালতে যাইতে পারেন বা আবার আপনি ইনজাংশন চাইতে পারেন যে সম্পত্তি তার দখলে আছে, কিন্তু দেখা যায় এই সম্পত্তির আকৃতি প্রকৃতি বা এই সম্পত্তিতে কোনো বড় ধরনের কোনো বিল্ডিং না করতে পারেন বা কোনো আকৃতি প্রকৃতি চেঞ্জ না করতে পারেন, এরকম আপনি পিটিশন দিতে পারেন। আবার দেখা যায় তারা হেডের আদালতে উচ্চ আদালতে যাইতে পারেন। এক্ষেত্রে মামলার যে লংজিভিটি এবং দীর্ঘদিন যে ম্যাটটা আপনি বলেছেন সেটা কতদিনে শেষ হবে এই ব্যাপারে নির্ধারিত কোনো কিছু বলা যায় না। তবে আপনি যদি সিরিয়াসলি থাকেন, আপনি যদি মনে করেন যে সম্পত্তি আমার দখলে আছে, আমার সকল পেপারসও আছে, আমি যথাযথ তারিখে বিজ্ঞতর যে নির্ধারিত তারিখ দিয়েবেন, সেই তারিখে আপনি প্রত্যেকটা তারিখের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আপনি অ্যাটেন্ড করবেন। বিবাদীরা অনেকটা অ্যাটেন্ড করতে চাইবে না, তারা মামলা ঘুরাইতে চাইবেন। আপনি আপনার মামলা প্রসিড করে আপনার আইনজীবীর মাধ্যমে নিয়ে যাবেন। সেক্ষেত্রে তাহলে ধরেন আপনার পক্ষে বেশি দিন লাগবে না রায় ডিগ্রি করতে। এবং সাধারণ জনগণ সবসময় আপনার আইনজীবীদের দোষারোপ করে যে ওনাদের কারণে আজকে আমাদের এত দেরি হচ্ছে, আসলে কি এটা সত্য? না, দেখেন, আসলে আইনজীবীদের কারণে দেরি হচ্ছে এইটা পুরোপুরি আপনাদের বলা সঠিক হবে না। এর কারণ হচ্ছে আপনি একটা পক্ষ আর ডিফেন্ডেন্ট একটা পক্ষ থাকে। আপনি তো ধরেন প্লেন্টিভ পক্ষ, বাদী পক্ষ থাকেন, আর একটা পক্ষ থাকে ডিফেন্ডেন্ট, যারা বিবাদী থাকেন। এখন আমি চাচ্ছি আমার মামলাটা দ্রুত এগিয়ে যাও, এই জবাব দাখিল তারা করুক। তারা দেখা জবাব দাখিল করতে 2 তারিখ সময় নেয়, 3 তারিখ সময় নেয়। আবার জবাব দাখিল করার পর আবার বলে যে আমার জবাব সংশোধন করতে হবে। আবার দেখা যাবে আপনারা যে কাগজ দিয়েছেন সেখানে আমার বাদীর আর্জি সংশোধন করা প্রয়োজন করতে পারে। আবার ইনজাংশন পিটিশন শুনে নিতে পারে। আবার দেখা যায় একটা অর্ডার করছে, সে অর্ডার এগেইনস্টে সে উচ্চ আদালতে যাইতে পারে। এরকম বিভিন্ন কারণে কিন্তু একটা ব্যক্তি সম্পত্তি দখলে আছে, সেই দখলটা আপনাকে সরকার দেবে এবং পরবর্তীতে জাজমেন্টটা ডিগ্রি করবে এবং পরবর্তীতে আপনি ডিগ্রিজেরই মামলা করবেন।
করিয়ে আবার সেই সম্পত্তি বিজ্ঞতার আদেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশের আদেশে সম্পত্তি দখল করবেন, দখল করিয়ে আদালতকে বুঝিয়ে দেবেন, আদালত আপনাকে বুঝিয়ে দেবেন। এটা কিন্তু একটা সময়ের ব্যাপার থাকে। এখন আপনার সম্পত্তিটা যখন আপনি দখল চান, আর যিনি দখলে আছেন তিনি কিন্তু মনে করেন সম্পত্তির তার, তিনিও কিন্তু দখল ছাড়তে চায় না, সেক্ষেত্রে একটি আইনি প্রক্রিয়া দেরি হবে। কিন্তু আপনাকে একটা ধৈর্য ধরতে হবে যে লয়ারের কারণে দেরি হয় না, মামলার প্রসিডিউরের কারণে দেরি হয়ে যায়। এবং আপনাকে একটা অনুভব করতে হবে যে সত্য যদি আপনার থেকেই থাকে, সত্য যদি আপনার কাগজে থেকেই থেকে, আপনি যদি কাগজের মালিকই হয়ে থাকেন, দেখেন বিজ্ঞ আদালত মূলত কাউকে মালিক করেন না, আপনার কাগজে আপনি মালিক হয়ে রয়েছেন। আদালতের কাজ হলেন শুধু ওই মালিকানাটাকে ঘোষণা করে দেওয়া। আপনি যে পেপারসে মালিক হয়েছেন, আপনার মালিকানা যে তমাচ্ছন্ন দিয়ে গিয়েছেন অন্য একজন দখল করছে বিদায়, এই কারণে আদালতের দায়িত্ব হলেন সকল ধরনের কাগজপত্র যখন তার কাছে আসবেন, সাক্ষ্য প্রমাণিত করে ডকুমেন্ট অনুযায়ী উনি আপনার মালিকানাটা শুধু ঘোষণা করে দেবেন। এটা আদালতের দায়িত্ব এবং কর্তব্য। এক্ষেত্রে আপনাদেরকে দেরি হইতে পারে। আপনারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং পরবর্তী এডিশনে আবার যখন আমি ভিডিও করব তখন আবার এই ল্যান্ড সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপনা করব। ধন্যবাদ আপনার সকলকে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।